আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেলের বড়সড় সাফল্য। পান্ডুয়ার এক ব্যবসায়িক 26,87,000 টাকা প্রতারণার অভিযোগে উত্তরপ্রদেশের নয়ডা এলাকা থেকে অভিযুক্তকে আটক করে। সপ্তগ্রাম বিধানসভার আকনা পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদে এবং নাগরিক সমস্যা সমাধানের দাবিতে বিজেপির বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি, প্রধানের কাছে দাবি পত্র প্রদান। গোপন সূত্রে খবর পেয়ে মগরা থানার পুলিশ অভিযান চালিয়ে সপ্তগ্রাম রেলগেট সংলগ্ন এলাকায় অবৈধভাবে LPG গ্যাস রিফিলিং এবং বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল। প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাদশ শ্রেণীর ছাত্র ইন্দ্রনীল মণ্ডল গবেষণা করার সুযোগ করে নিল নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে। আসছে বিস্তারিত খবরে। পান্ডুয়ায় হাই প্রোফাইল সাইবার অপরাধে গ্রেফতার এক, খোয়া যাওয়া 26,87,000 টাকা উদ্ধার হয়েছে। পুলিশের জেরায় ধৃত স্বীকার করে এই ঘটনার সঙ্গে আরো 3 জন যুক্ত আছে বলে। হয়ে যাওয়ার পরে মায়া মোবাইলসের যিনি অ্যাকাউন্ট হোল্ডার আছেন গৌরব দত্ত, উনি ম্যানেজিং পার্টনারও, ওনার কাছে একটা SMS আসে যে ওনাদের অ্যাকাউন্ট থেকে 26,87,000 টাকা ট্রানজ্যাকশন হয়েছে ভায়া RTGS। যখন উনি বুঝতে পারেন যে ওনারা এই রিকোয়েস্টটা দেননি, তখন ব্যাংকের সাথে যোগাযোগ করেন। ব্যাংকের ম্যানেজারও বুঝতে পারেন যে কোনো একটা ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হয়েছে। তখন ইমিডিয়েটলি গৌরব দত্তকে ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে বিষয়টা রিপোর্ট করার জন্য। উনি তৎক্ষণাৎ NCRP পোর্টালে একটা রিপোর্ট করেন। যদিও 3-4 দিন পরে 30 তারিখে আমাদের কাছে উনি কমপ্লেনটা জানান এবং সেই মতো সাইবার ক্রাইম PS কেস নাম্বার 8/25 রেজিস্টার করা হয় এবং ইনভেস্টিগেশন স্টার্ট হয়। আমরা অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ টাকা ওনার অ্যাকাউন্টে আবার রিফান্ড করাতে পেরেছি। ইনভেস্টিগেশন করার সময় আমরা দেখতে পাই যে মায়া অটোমোবাইলসের যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছিল সেখান থেকে 4টা অ্যাকাউন্টে টাকা গেছে। 4টা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন করা হয় এবং সেই ট্রানজ্যাকশনের মাধ্যমে গোল্ড কেনা হয়। যে দোকান থেকে গোল্ড কেনা হয় আমরা সেটা তদন্তের মাধ্যমে জানতে পারি এবং সেই দোকানের সাথে আমরা যোগাযোগ করি। দোকান CCTV ফুটেজ আমরা কালেক্ট করতে পারি এবং যিনি গোল্ড পারচেজ করেছিলেন তার একটা আইডেন্টিটি কার্ড দোকান সংগ্রহ করে রেখেছিল। সেই আইডেন্টিটি কার্ডটা আমরা তদন্তের সময় সিজ করি। সেই আইডেন্টিটি কার্ডের তথ্য থেকে আরও আমরা আসামির বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে আসামির বাড়ি। হাওড়ায় চামড়াইলে ঢালাই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা। দাউ দাউ করে জ্বলতে থাকে কর্মীদের আবাসস্থল। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। হাওড়ার চামড়াইলে ঢালাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন দুপুরে কারখানার ভেতরে যখন কর্মীরা কাজ করছিলেন তখন তাদের জন্য তৈরি থাকার ঘরে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে কর্মীদের আবাসস্থল। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল কর্মীরা খবর পেয়ে 2টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। মিনিট 20
এই চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয়, ক্ষয়ক্ষতির পরিমাণও ভালোই বলে জানা গিয়েছে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LNCL নিউজ। দীঘায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল হুগলির যুবক। মৃত্যুকে ঘিরে শোকের ছায়া পর্যটন কেন্দ্র দীঘায়, শোকাগ্রস্ত পরিবার। দীঘায় ঘুরতে গিয়ে সমুদ্রের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো হুগলির এক যুবকের। সৈকত শহর দীঘায় আবারও ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে প্রাণ হারালেন হুগলি জেলার ধনিয়াখালীর বসু গ্রামের এক যুবক। মৃত যুবকের বয়স আনুমানিক 27 বছর। ঘটনাটি ঘটেছে ওল্ড দীঘার ভোলাঘাটে। আত্মীয় স্বজনদের সঙ্গে স্নান করতে নেমেছিলেন ওই যুবক। আচমকাই প্রবল স্রোতে ভেসে যান তিনি। স্বজনেরা চিৎকার চেঁচামেচি করলেও ততক্ষণে সমুদ্রের ঢেউয়ে নিখোঁজ হয়ে যান যুবক। খবর দেওয়া হয় দীঘার কাঁথি মেরিন থানায়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে নিউ দীঘার নতুন জগন্নাথ মন্দির সংলগ্ন ঘাটে ওই যুবকের মৃতদেহ ভেসে ওঠে। দায়িত্বরত পুলিশ কর্মীরা দেহটি উদ্ধার করে নিয়ে যান দীঘার রাজ্য সাধারণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে মৃতদেহের পরিচয় শনাক্ত করেন পরিবারের সদস্যরা। এরপর ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় কাঁথি মহকুমা হাসপাতালে। এই মৃত্যুকে ঘিরে পর্যটন কেন্দ্র দীঘায় নেমে এসেছে শোকের ছায়া। একদিকে পরিবারের সদস্যরা শোকে পাথর, অন্যদিকে সাধারণ পর্যটকরাও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সমুদ্র স্নানের সময় পর্যাপ্ত সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা কতটা জরুরি। প্রশাসনের তরফে জীবনের নিরাপত্তা রক্ষায় আরো সক্রিয় ভূমিকা আশা করছেন পর্যটকরা। আপনারা কবে এসেছিলেন দাদা? আমরা এসছি কালকে রাত্রিরে এসছি। দুর্ঘটনাটা কখন ঘটে? কালকে দুপুর 2:25-এ। 2:25-এ। এই কারণে দেখে চিনতে পারছি আমরা মুখটা তোলটাই না, বুঝতে পারছি। তবে লাল গেঞ্জি পরেছিল, লাল গেঞ্জি একটু প্যান্ট দিয়ে চিনতে পারছেন। এখন পরিবারের লোকজন খবর পেয়েছে। হ্যাঁ, ওরা আসছে। ব্যুরো রিপোর্ট, LNCL নিউজ। তৃণমূলে যোগ দেওয়া নিয়ে দিলীপ ঘোষকে নিয়ে তৈরি হয়েছিল জল্পনা, কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে খড়গপুরে বিজেপি দলীয় সভায় উপস্থিত হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই নিয়ে হালিশহরে পোস্টার। 21 জুলাই তৃণমূলের শহীদ স্মরণ সভায় বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে খড়গপুরে বিজেপি দলীয় সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। এরপরই দিলীপ ঘোষকে নিয়ে হালিশহরের বিভিন্ন গঙ্গার ঘাটে পোস্টার দেখা যায়, যেখানে লেখা, যারা দিলীপ দাকে জোর করে তৃণমূলে পাঠাচ্ছিল তাদের গঙ্গায় ঝাঁপ দেওয়ার স্থান, পবিত্র গঙ্গায় স্নান করে পাপের খরা কম করুন। কিন্তু কারা এই পোস্টার দিল তার কোনো উল্লেখ নেই, কিন্তু তৃণমূলের তরফ থেকে বিজেপির গোষ্ঠী কুন্দলের উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে এই পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হালিশহর জুড়ে। দেখুন, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আর কারা বা কে করেছে এটা আমার জানা নেই। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা এক ছিলাম, এক আছি, আর এক থাকবো। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা প্রকাশ্যেই আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল মারছে আর তৃণমূলই মরছে। তো গোষ্ঠীদ্বন্দ্ব কাদের মধ্যে সেটা প্রকাশ্যে, সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। টাউন সভাপতি বললেন যে ওদের লোকজন নেই, 20-30 জন লোক আছে, তারপরে শুভেন্দু গোষ্ঠী একটা, সুকান্ত গোষ্ঠী একটা। লোকজন নেই তো বিজেপিকে এত ভয় পায় কেন? লোকজন নেই, বিজেপিতে যারা বুথে বসে তাদের মারতে হয় কেন? তাদের এত কেস দিতে হয় কেন? কিসের ভয়? যদি বিজেপির কোনো লোক না থাকে তাহলে এদের এত কিসের ভয়? আমরা তো কালকে দেখলাম 21শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি 2006 সালে ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন, আজকে সেই ভোটার লিস্ট থেকে সেই ঘুষপেটিয়া বা সেই অনুপ্রবেশকারীদের নাম কেটে যাওয়ার ভয়ে তার মুখে যে ভয়ের ছাপ, সেটা তো প্রকাশ্যে এলো। ভয় কারা পাচ্ছেন সেটা ওনারাই ভাববে আগামী দিন। দেখুন, তৃণমূলের লোক এখন অনেক কিছুই করবে, কারণ আমার তো মনে হয় এই ব্যানার তৃণমূলের লোকেরাই লাগিয়েছে, কারণ তারা বিজেপিকে ভয় পাচ্ছে। আপনাদের কাছে এটা রাজনৈতিক তাৎপর্য থাকতে পারে, আমাদের কাছে এটার বিন্দু মাত্র গুরুত্ব নেই। কারণ আপনি হালিশহরে 2024-এর লোকসভা নির্বাচনে যাও বা কিছু বিজেপি ছিল, আজকে হালিশহরে খুঁজলে পরে আপনি খুব বড় জোর 20-22 ঊর্ধ্বে 25-30, এর থেকে বেশি বিজেপির কর্মী পাবেন না। এই 30-এর ভেতরে আবার 3খানা গ্রুপ, মানে এক কথা গোয়ালে গণ্ডগোল। এই 3টে গ্রুপ, একজন সুকান্তবাবুর গ্রুপ, একজন দিলীপবাবুর গ্রুপ, একজন শুভেন্দুবাবুর গ্রুপ। এইবার যে গ্রুপের লোক তার অপোনেন্ট গ্রুপকে দিয়েই বলি করিয়েছে এটা,
আর তারাই চেয়েছিল তৃণমূলের দিলীপবাবু তৃণমূলে আসলো কি না আসলো, আর আসলেই আমার দল তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা আমাদের সম্পূর্ণভাবে আমাদের দলীয় নেতৃত্বের উচ্চ নেতৃত্বের ব্যাপার। হালিশহরের মতো একটা ছোট্ট জায়গায় এই গ্রুপিজমের প্রতিফলন গতকাল 21শে জুলাই রাত্রে মনে হয়েছে, আজকে সকাল থেকে দেখা গেছে। তাতে আমাদের বিন্দু বিসর্গ ইন্টারেস্ট নেই। প্রিয় রিপোর্ট এলএমসিএল নিউজ। আখনা পঞ্চায়েতে দুর্নীতি ও নাগরিক সমস্যার বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ স্মারকলিপি প্রদান। পঞ্চায়েত অফিসের সামনে বিজেপির মিছিল পৌঁছতেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। আখনা পঞ্চায়েতে দুর্নীতি ও নাগরিক সমস্যার বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। উত্তপ্ত পরিস্থিতি। হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত আখনা পঞ্চায়েতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে দুর্নীতি এবং দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ও জল নিকাশির সমস্যার অভিযোগে এদিন দুপুর 3টে নাগাদ ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এই সমস্ত ইস্যু নিয়ে বিজেপি বিক্ষোভ মিছিল করে ও পরে স্মারকলিপি প্রদান করে পঞ্চায়েত প্রধানকে। আখনা মোড় থেকে শুরু হয় বিজেপির মণ্ডল সভাপতি সুবীর ঘোষের নেতৃত্বে মিছিল। এই বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন, কিন্তু পঞ্চায়েত অফিসের সামনে পৌঁছতেই পড়ুয়া থানার বিশাল পুলিশ বাহিনী বিজেপির মিছিল আটকে দেয়, আর তাতেই উত্তেজনা চরমে ওঠে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি এবং তর্কাতর্কি শুরু হয়ে যায়। পরিস্থিতি কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে বিজেপি কর্মীরা পঞ্চায়েতের গেট আটকে বসে পড়েন এবং স্লোগান দিতে থাকেন। চলে বিক্ষোভ কর্মসূচি। পরিস্থিতি শান্ত করতে পুলিশ প্রশাসনের এক আধিকারিক হস্তক্ষেপ করেন। এরপর পুলিশের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিজেপির পক্ষ থেকে 8 জনের একটি প্রতিনিধি দল মণ্ডল সভাপতি সুবীর ঘোষের নেতৃত্বে পঞ্চায়েত প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। তাদের বিজেপির মূল দাবি ছিল জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে দুর্নীতির অভিযোগ, রাস্তার বেহাল অবস্থা এবং জল নিকাশি সমস্যার দ্রুত সমাধান করতে হবে। পরে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে জানানো হচ্ছে, শুনুন। আজকে আমরা 9 দফা দাবি নিয়ে এই পঞ্চায়েতে এসেছিলাম। গ্রামের মানুষের বহু অভাব অভিযোগ রয়েছে। এখানে দীর্ঘদিন ধরে রাস্তাঘাট খারাপ হয়ে গেছে, ধারে রাস্তা এখনও পর্যন্ত হয়নি। তারপরে যে পিএইচির এখনও লাইন যে সমস্ত কানেকশান দিয়েছে এখনও বহু মানুষ পায়নি, সেই সুবিধা যাতে পায় তার জন্য, এবং গ্যাস কানেকশান পার্শ্ববর্তী পঞ্চায়েতগুলোতে হচ্ছে, সেই সুবিধা আমাদের পঞ্চায়েতেও যেন সবাই পায় সেই জন্য। এবং আবাস যোজনার সঠিক এখনও পর্যন্ত সঠিক মানুষ পাচ্ছে না, সেইটা যাতে পায় তার জন্য। এবং এই বিস্তারিত যে সমস্ত গ্রামের মানুষের বহু এখনও ছোটোখাটো সমস্যা আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা এটাই জানিয়ে এসেছি, যদি আমাদের এই জনগণ যদি এইভাবে বঞ্চিত হতে থাকে, এরপর কিন্তু বৃহত্তর আন্দোলন থেকে বৃহত্তর আন্দোলন। প্রধান কি বলল? প্রধান বলেছে আমরা চাই যে এই দাবিগুলো খুবই গুরুত্বপূর্ণ দাবি, অ্যাকসেপ্ট করেছেন, যে আমরা আশা করছি আমরা যদি ওই জায়গায় থাকতাম আমরা হয়তো এই দাবি নিয়ে আসতাম। তা আশা করছি এগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে পূরণ করব। কি নাম তো? হ্যাঁ, কি নাম? আমার নাম সুবীর ঘোষ, কি বল? সপ্তগ্রাম দুয়ের মণ্ডল সভাপতি সুবীর ঘোষ। ব্যুরো রিপোর্ট এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে এলএমসিএল নিউজে। গোপন সূত্রে খবর পেয়ে মগরা থানার পুলিশ অভিযান চালিয়ে সপ্তগ্রাম রেলগেট সংলগ্ন এলাকায় অবৈধভাবে এলপিজি গ্যাস রিফিলিং এবং বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল। প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাদশ শ্রেণী ছাত্র ইন্দ্রনীল মণ্ডল গবেষণা করার সুযোগ করে নিল নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina
is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। গত 31 মে ট্রেনে করে দিদার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়েছে 25 বছর বয়সী বান্টি কুমার। নিখোঁজ ওই যুবকের পরিবারের হাতে তুলে দিল মগরা থানার পুলিশ। বিহারের জাহানাবাদ জেলার মধ্যমপুর থানার দুরাদির বাসিন্দা 25 বছর বয়সী বান্টি কুমার গত 31 মে পালামু থেকে দূরপাল্লার ট্রেনে উঠে দিদার বাড়ি যাওয়ার জন্য সেই সময় নিখোঁজ হয়ে যায় সে। তেলান্ডু স্টেশন বাজারে ঘোরাঘুরি করতে থাকে। তাকে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পেয়ে মগরা থানায় খবর দিল। ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরে জানা যায় ওই যুবকের বাড়ি বিহারে। পরিবারকে খবর দিলে বাবা কৃষ্ণা লাল কুমার ও জামাইবাবু এসে তাকে নিয়ে যায়। 50 দিন পর বাড়ির ছেলেকে খুঁজে পেয়ে খুশি পরিবার। ধন্যবাদ জানালেন মগরা থানার পুলিশকে। शहर थाना और जिला पलामू झारखंड के रहने वाले हैं, जो 30 मई से लापता थे और जो है कल यानी कि 20 तारीख को नहीं 21 तारीख को बंगाल पुलिस के मैगरा थाना के द्वारा जो है कि इनको खोजा गया है। इसके लिए मैं मैगरा थाना और बंगाल पुलिस को बहुत बहुत धन्यवाद देता हूँ। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। 21 জুলাই শহীদ স্মরণ সভায় মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কর্মসূচির নির্দেশ দিয়েছেন। সেই নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং কটাক্ষ করে কি বলছেন শুনবো। 4000 না 8000 কোটি টাকা উনি যে বলছেন বাজেট করছেন, এই বাজেটের টাকা আসবে কোথা থেকে? কোথা থেকে টাকা দেবেন? সব তো পুকুর ভরাট করিয়ে দিয়েছেন, টাকা তো নিয়ে গেছেন। আরে নিজের পকেট থেকে দিন না। 15 লাখ টাকা করে উনি বুথে বুথে টাকা দেবেন। আগে রাস্তাঘাটগুলো বানান, পরিষ্কার পরিচ্ছন্ন করান। যদি কেন্দ্র সরকার টাকা না দেয় পরিষ্কার পরিচ্ছন্ন হবে না বাংলায়। না কোনো সিউরেজ লাইন ঠিক হবে, না কোনো সিউরেজ নতুন হবে, না গঙ্গায় ওই জল কল যাবে বাড়ি বাড়িতে। এখন উনার লোকেরা বাড়িতে কল দেওয়ার জন্য পয়সা নেয়। মিউনিসিপ্যালিটিতে চলে যান, আজকে মিউনিসিপ্যালিটি আয় কমে গেছে, আজকে মিউটেশন হয় না, আজকে আপনার হয় না, প্ল্যান স্যাংশন হয় না। উনি পাড়ায় সমাধান করছেন। পাড়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিমবাংলা মানুষ ওনার পাড়ায় গিয়ে। কালকে যে নোটিফিকেশান যে এসছে, এটা কালকের না, 17 তারিখ। মমতা ব্যানার্জি এই জন্য 21 তারিখে বড় বড় কথা বলেছেন। এই নির্বাচন কমিশনে অধিকার সংবিধানে দেওয়া আছে, এখানে ইমপ্লিমেন্ট হয় না। এই জন্য ইমপ্লিমেন্ট করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখছে এখানে সব থেকে বেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা, পাকিস্তানি, পশ্চিম বাংলা থেকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড তৈরি হয়েছে। তার উপরে বিশেষ নজর আছে। সারা ভারতবর্ষের একই নিয়ম আছে, সংবিধানের নিয়ম আছে, এখানে লাগু হতে দিত না। মমতা ব্যানার্জি আইপ্যাককে দিয়ে ইলেকশন কমিশনে পুরো সিস্টেমটাকে হ্যাক করিয়ে দিয়েছিল। কোটি কোটি টাকা আইপ্যাক ওখান থেকে রোজগার করতো। ওই আপনার ওয়েবকাস্টে আপনারা দেখেছিলেন, মানিকতলা আমি নিজে ধরেছিলাম। আর ওখানকার ইলেকশন কমিশনের স্ক্রিন থেকে আমি ধরেছিলাম কি একটা লোক ঘুরে ঘুরে ভোট দিচ্ছে। আপনারা মনে হবে আমি ওখানে এই নিয়ে আওয়াজ তুলেছিলাম। ইলেকশন কমিশনকে উনি বানিয়ে দিয়েছিলেন টুটু জগন্নাথ। এখন ইলেকশন কমিশন সাংবিধানিক অধিকার আছে, সেলফ ডিপেন্ড থাকবে, স্বতন্ত্র ওদের অধিকার আছে। শ্রমিক মৃত্যু ঘিরে দুর্গাপুরে NIT গেটে উত্তেজনা। মৃতদেহ মূল গেটের সামনে রেখে চলে বিক্ষোভ অবরোধ। ঘটনাস্থলে ফরিদপুর ফাঁড়ির পুলিশ।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এনআইটি দুর্গাপুরে কানাই বড়ুয়া নামে এক অস্থায়ী শ্রমিক বেশ কিছুটা উচ্চতায় উঠে কাজ করছিলেন। হঠাৎই সেই উচ্চতা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন কানাই বড়ুয়া। এরপর তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ ধরে চিকিৎসকরা তাকে চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করেন। চিকিৎসা চলাকালীনই মারা যান কানাই বড়ুয়া। এরপরই ঠিকাদারদের সাথে বারংবার যোগাযোগ করা হলেও কোনো রকম গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। কেন ঠিকাদারের গাফিলতিতে শ্রমিকের মৃত্যু হলো, এই অভিযোগ তুলে এনআইটির মূল গেটের সামনে মৃতদেহ রেখে তুমুল বিক্ষোভ দেখায় মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা। জানা যায় নিরাপত্তা বিষয়ে সুরক্ষার কোনো সরঞ্জাম ছিল না, আর সেই কারণেই মৃত্যু বলে অভিযোগ পরিবারের। অবিলম্বে ক্ষতিপূরণ ও পরিবারের একজনের চাকরির দাবিও তোলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরিদপুর ফাঁড়ির পুলিশ। মূল গেটে থাকা নিরাপত্তা রক্ষীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন পরিবার পরিজনরা। এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য হরদীপ সিং ওরফে বান্টি সিং। এনআইটি কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে আলোচনায় বসেন তিনি। আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বান্টি সিং জানান 13 লক্ষ টাকা ও পরিবারের একজনের চাকরির দাবি জানানো হয়েছে। তারা বিষয়টি আলোচনা করে জানাবে বলে জানিয়েছেন। তবে যতক্ষণ দাবি মানা না হবে ততক্ষণ বিক্ষোভ চলবে বলেই হুঁশিয়ারি দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। এখানে কাজ করতো আর ছেলেটা খুবই গরিব, দিন খাওয়ার দিন নিয়ে আসে এবং কালকে এখানে দুর্ঘটনা ঘটেছে। ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথা বলতে এসেছি, ম্যানেজমেন্ট কোনো পাত্তা দিচ্ছে না আমাদেরকে। এবং যে ভিতরে মারা গেছে উপর থেকে পড়ে, না কোনো সেফটি নাই, কিছুই নাই, সেফটি শু নাই, সেফটি বেল্ট নাই, বা ইন্স্যুরেন্স ফেন্সুরেন্স কিছু করায় নেই। এমনি নিয়ে যে পরে লেবারকে কি তোরা কাজ করে, হেলমেট কিছু নাই। হ্যাঁ উপরে, ঠিক আছে, উপরে প্রায় 25-40 ফুট হাইটে, ঠিক আছে। আর আমরা আজকে 4 ঘন্টা, কালকে ঘটেছে 10টা 10:30টার সময় উপরে, হ্যাঁ উপর থেকে পড়ে স্পট হয়ে যায় এখানেই। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। মগরা থানার ছোট খেজুরিয়া এলাকার একটি দোকানে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিলিং ও বিক্রি করা হচ্ছে। সেই খবর গোপন সূত্রে পেয়ে একজনকে গ্রেফতার করে চুঁচুড়া আদালতে পেশ করল পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানার এসআই আকাশ দাস গোপন সূত্রে খবর পান যে মগরা থানার অধীনস্থ ছোট খেজুরিয়া এলাকার আদিসপ্ত গ্রামের রেলগেট সংলগ্ন বাজারের একটি দোকানে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিলিং ও বিক্রি করা হচ্ছে। সেই গোপন সূত্রের খবর অনুযায়ী তিনি অভিযান চালান গতকাল রাতে সাব ইন্সপেক্টর আকাশ দাস সহকর্মীদের নিয়ে। অভিযানে তারা দেখতে পান 44 বছর বয়সী সারাবুল ইসলাম একটি দোকানে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার রিফিলিং এবং বিক্রি করছে। অভিযানের সময় পুলিশ 14টি বিভিন্ন কোম্পানির এলপিজি সিলিন্ডার উদ্ধার করে, যেগুলি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছিল। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সারাবুল ইসলামকে আটক করে। এদিন তাকে চুঁচুড়া আদালতে তোলা হয়। আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আদিসপ্তগ্রাম যে আমাদের এরিয়া আছে মগরা থানার মধ্যে, ওখানে একজন ব্যক্তি একটা ইলিগেল ফিলিং স্টেশন চালাচ্ছে গ্যাস সিলিন্ডারের, এবং সেগুলো বিক্রি করছে ইলিগালি, তার কোনো অথরাইজেশন নেই। ইনফরমেশন পাওয়ার পর আমাদের একটা টিম এসআই আকাশ দাসের নেতৃত্বে ওখানে যায়, রেড করে এবং ওখান থেকে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে। এবং দেখা যায় যে ওই আদিসপ্তগ্রাম রেল স্টেশনের পাশেই একটা জায়গাতে ওরা একটা দোকান খুলে সেখানে উইদাউট এনি অথরাইজেশন, কোনো পারমিশন ছাড়া গ্যাস সিলিন্ডার ফিলিং করছিল এবং গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। সেই মোতাবেক আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। এবং যে দোকান ছিল সেখান থেকে 12টার মতো গ্যাস সিলিন্ডার আমরা রিকভারি করেছি আন্ডার প্রপার প্রসিডিউর অনুযায়ী। অলরেডি কেস স্টার্ট হয়েছে এবং লিগাল প্রসিডিউর যেগুলো আদার্স আছে সেগুলোকে মেনটেন করা হচ্ছে। থ্যাংক ইউ। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। প্রতিযোগিতায় সফল অর্জন করে ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাদশ শ্রেণীর ছাত্র ইন্দ্রনীল মণ্ডল গবেষণা করার সুযোগ করে নিল নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে।
বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। তৎকালীন বাঁশবেড়িয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রয়াত রবীন মুখার্জির মৃত্যু দিবস পালন প্রাক্তন কাউন্সিলরের উদ্যোগে। তৎকালীন বাঁশবেড়িয়ার প্রয়াত প্রাক্তন বিধায়ক রবীন মুখার্জির মৃত্যু দিবস পালন যথাযোগ্য মর্যাদার সঙ্গে। তৎকালীন বাঁশবেড়িয়া বিধানসভার বিধায়ক প্রয়াত রবীন মুখার্জি 2005 সালে পরলোক গমন করেন। তারপর থেকে বাঁশবেড়িয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর রাজারাম সাহের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়া শিবপুরে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগে, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় তৃণমূল কর্মী, সমর্থকরা। এদিন তার স্মরণ সভায় তার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। স্মৃতিচারণা করে তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত সকলে। এই স্মরণ সভা সম্পর্কে কি জানাচ্ছেন প্রাক্তন কাউন্সিলর রাজারাম সাউ, শুনুন। রবীন্দার আজকে মৃত্যু বাৎসরিক। এটা 21 বছর আগে উনি মারা গিয়েছিলেন 23 তারিখে। আজকে 21 পড়লো ওনার মৃত্যু বাৎসরিক দিন। আমরা প্রতি বছর আমাদের এখানে যা শাখা সংগঠনের লোক আছে আমরা এটা সব মিলে মানাই এবং যতটা সম্ভব এটা আমরা চালিয়ে যাচ্ছি। রবীন্দার নামে ওনার আমরা বহু সম্মান করতাম, আর উনিও আমাদের সম্মান। এই পার্টি অফিসে আর ওই ঘরেই এসে আমাদের কাছে উনি 1 ঘন্টা 2 ঘন্টা বসে এখান দিয়ে যা রাজনীতিভাবে যা বলতেন আমরা। কত বছর ধরে স্মরণসভা করছেন আপনি? সব এটা 21 বছর। কি নাম আপনার? রাজারাম সাউ। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে গবেষণা করার সুযোগ পেল ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একাদশ শ্রেণীর ছাত্র ইন্দ্রনীল মণ্ডল। নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে বাছাই করা ছাত্রদের নিয়ে গবেষণার কাজে অংশগ্রহণ করবার অনুমতি দেয়, আর তার জন্য প্রতি বছর একটি প্রতিযোগিতা হয়। সেখানে একটা থিম দেওয়া থাকে, তার ওপরে প্রপোজাল লিখে জমা করতে হয়। প্রথমে রিজিওনাল লেভেল, তারপর ন্যাশনাল লেভেল, এরপর এশিয়ান লেভেল। কমপ্লিট করার পর ইন্টারন্যাশনাল লেভেলে কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে যাওয়ার অনুমতি মেলে, আর সেখানেই স্পেস রিসার্চ সেন্টারে স্পেস ডিজাইন নিয়ে গবেষণা করারও সুযোগ মেলে। ভারতবর্ষ থেকে অনেকে পরীক্ষা দিলেও উত্তর 24 পরগনার ব্যারাকপুর মোহনপুরের ইন্দ্রনীল মণ্ডল কয়েকদিনের মধ্যেই পাড়ি দেবেন নাসার স্পেস রিসার্চ সেন্টারে গবেষণার জন্য। তার এই সাফল্যে খুশি পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা। কি বলছেন ছাত্র ইন্দ্রনীল মণ্ডল? সবার আগে তো মায়ের যতটা কন্ট্রিবিউশন ওটা কারণ নেই, মায়ের জন্য এতটা করতে পেরেছি। আর অনেকটাই খাটতে হয়েছে, অনেক সাপোর্ট পেয়েছি ফ্যামিলি থেকে। আর স্কুল অনেক অফার করেছে, ভালো ভালো ফ্যাসিলিটিস, ভালো ইনফ্রাস্ট্রাকচার। দ্যাটস ওয়াই আই কুড রিচ টু দ্যাট লেভেল। And it's always 99% inspiration and 1% perspiration. So it's hard work paid off. So I study in Martinoppa Boys School, Kolkata in grade 11. অন্যদিকে তার মা জ্যোতি মণ্ডল কি জানাচ্ছেন তিনি, শুনুন। খুবই গর্ব হচ্ছে এর উপরে যে ও আর ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি। ও খুব কেটেছে, যেহেতু এটা নাসা সাথে হচ্ছে তো টাইম জোনটা আলাদা থাকতো, ওর জন্য এদেরকে এই প্রজেক্টের উপরে সারা রাত কাজ করতে হতো। তো তাই আমি ওকে দেখেছি রাত 3টে 4টে অবধি, ভোরবেলা অবধি কাজ করতো, তারপরে স্কুলের জন্য 6টা 6:30টার সময় বেরিয়ে যেত। তো আমি ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি, আর খুব ভালো লাগছে যে সাকসেসফুলি ইন্টারন্যাশনাল লেভেল অবধি ও
পৌঁছাতে পেরেছি। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। জাপানে ওয়ার্ল্ড হাকুয়াকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অর্থের অভাবে যাওয়া বাধা হয়ে পড়ল ত্রিবেণীর কুহেলির। আর্থিক সাহায্যের আবেদন কুহেলির পরিবারের। ত্রিপুরের কুহেলি দাস ক্যারাটেতে বহুবার সুনাম অর্জন করেছে। কুহেলিরা দুই বোন। কুহেলির বাড়ি ছোট বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস বিদ্যাবিহার স্কুলে। কুহেলি বাড়ির ছোট বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস বিদ্যাবিহার স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। কুহেলি 3য় শ্রেণী থেকে ক্যারাটে শুরু করে। প্রথমে সে নিজের বিদ্যালয়ে প্র্যাকটিস শুরু করলেও কিছুদিন পর কোচ দীপঙ্কর হারির হাত ধরে ত্রিবেণী ফুটবল ময়দানে তার অনুশীলন শুরু হয়। সবসময় খেলাধুলা নিয়ে পড়ে থাকে। পড়াশোনার পাশাপাশি ক্যারাটে ছাড়া ফুটবল, সাঁতার এবং ছবি আঁকতে ভালোবাসে। সময় পেলে বাড়ির পোষ্যদের সঙ্গে সময় কাটায়। সে একাধিকবার জেলা, রাজ্য ও ন্যাশনালে একাধিক গোল্ড পায়। গত 2024 সালের ডিসেম্বরে নদিয়ার কল্যাণীতে রাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় হয়ে ব্রোঞ্জ পায়। হুগলি জেলার বাঁশবেড়িয়াতে জেলা ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম হয়ে সোনা জেতে। উত্তর 24 পরগনার গড়িফাতে রাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম হয়। এছাড়াও কুহেলি একাধিকবার পুরস্কার পেয়ে ত্রিবেণী তথা হুগলি জেলা এবং রাজ্য পেরিয়ে দেশের সুনাম অর্জন করেছে। কুহেলির বাবা লোকের গাড়ি চালিয়ে কোনো রকম ভাবে সংসার চালান। আগামী আগস্ট মাসে 9 ও 10 তারিখ দুদিন ব্যাপী জাপানের টোকিওতে ওয়ার্ল্ড হাকুয়াকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখানে ইন্ডিয়া থেকে সিলেকশন হয়েছে মোট 25 জন। তার মধ্যে পশ্চিমবাংলা থেকে 2 জনের নাম আসে এবং একজন হলো উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ার শ্রীপর্ণা চন্দ্র ও হুগলি জেলার ত্রিবেণীর কুহেলি দাস, যার জন্য ভিসা, পাসপোর্ট সমস্ত কাজই সম্পন্ন হয়েছে। এমনকি ট্রেনের টিকিটও কাটা হয়ে গিয়েছে। বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থের। ছোট্ট কুহেলি বর্তমানে অর্থের অভাবে জাপানে যাওয়া বাধা হয়ে পড়েছে। ইতিমধ্যে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী কিছুটা আর্থিকভাবে সহযোগিতা করলেও পুরো টাকা না জোগাড় হওয়ায় সমস্যায় পড়েছেন পরিবারের সকলেই চাইছেন সরকারি সাহায্য বা যদি কেউ কুহেলির জন্য সহযোগিতা করেন তাহলে হয়তো কুহেলি যাওয়ার আশা পূরণ হবে। আমার মেয়ের নাম কুহেলি দাস। ও বিদ্যাবিহার স্কুলে পড়ে। ও ক্লাস 6-এ পড়ে। মেয়ের তো জেলা থেকে রাজ্য কম্পিটিশনগুলো বা ন্যাশনালেও গিয়ে ও অনেক গোল্ড পেয়েছে। ন্যাশনালে যাওয়ার পরই ওখান থেকে ওর জাপানে যাওয়ার সিলেকশনটা হয়েছে। তা এখন আমরা তো অর্থের অভাবে যেতে পারছি না। তা সবাই যদি একটু সাহায্য করেন। মেয়েরও একটা স্বপ্ন। ও ছোটোবেলা থেকেই খেলাধুলায় খুবই ভালো, ক্যারাটেতেও ভালো। ও পাশাপাশি ফুটবল খেলে, আঁকাও করে। তো আমি সবার কাছে অনুরোধ। কতদিন ধরে প্র্যাকটিস করছে আপনার মেয়ে? কতদিন ধরে? আমার মেয়ে প্রায় 5 বছর ধরে ক্যারাটে প্র্যাকটিস করছে। সেখান থেকে নানান জায়গা থেকে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ সব কিছুই অর্জন করেছে। এখন আমি সবার কাছে আবেদন করছি যে আমার মেয়েটা জাপানে যাবে, এতগুলো টাকার ব্যাপার, সবাই যদি একটু হেল্প করেন তাহলে আমার মেয়েটার স্বপ্নটা পূরণ হবে ক্যারাটেটার ব্যাপারে। হ্যাঁ, আগস্টের 9-10 তারিখে জাপানের টোকিও শহরে ওয়ার্ল্ড হাকুয়াকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে, ইন্টারন্যাশনাল খেলা। তা সেই অবস্থায় সিলেক্টেড হয়েছিল মেয়ে। তা পদ্ধতিগত সব কাগজপত্র আমার তৈরি হয়ে রয়েছে। তা এই খেলা খেলতে গেলে অনেক টাকার দরকার আছে, জন প্রতি প্রায় 2.5 লাখ টাকা। তা প্রাইমারি কাজ যত কাগজপত্র, পাসপোর্ট, ভিসার অ্যাপ্লিকেশন সব কিছুই করেছি। কিন্তু যারা অনেকেই প্রতিশ্রুতি দিয়েছিল, সম্বর্ধনা দিয়েছিল, তারা বলেছিল যে একজন একটা ব্যাপারে দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের সঙ্গে আর যোগাযোগ হচ্ছে না, একটু সেরকমভাবে সহযোগিতার হাত বাড়াচ্ছে না। কিছু সামান্য হেল্পের মাধ্যমে আমি আপাতত পাসপোর্ট দুটো, ভিসা অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশনের 25-50 টাকা দিয়েছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন হচ্ছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 75%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।